নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আজকে আপনাদের জন্য আবারও একটি গল্প পাঠে দাদু ও নাতির চরিত্রে আমি রাজ, ডাকাত কালভদ্র ও বাবার চরিত্রে রুদ্র, গ্রাফিক্সে রোহান। শুরু হচ্ছে কালভদ্রের শেষ বলি। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। দাদুর বাড়ি থেকে হঠাৎ খবর আসে যে দাদুর অবস্থা নাকি বেশ খারাপ। তাই আর দেরি না করে সেই দিন দুপুর বেলাতেই হাজির হলাম দাদুর বাড়ি। আমি সল্টলেক সেক্টর 5-এ একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি। ক্যাবে উঠে জানালার ধারে বসতেই না জানি কত চিন্তা মাথার মধ্যে মৌমাছিদের মতন ঘুরঘুর করতে লাগলো। দাদু ছেলেবেলার আমার একমাত্র সঙ্গী। ছেলেবেলা থেকেই আমি প্রচন্ড ইন্ট্রোভার্ট ছিলাম, বন্ধু বান্ধবও নেই। আর এই সুযোগেই দাদুর জীবনের নানান ঘটনা আমার সঙ্গী হয়ে ওঠে। আর সেই দাদুরই এমন অবস্থা। ভাবতে ভাবতে কেমন যেন চোখের কোণায় জল আসে আমার। প্রায় 2 ঘন্টা পর এসে পৌঁছাই ভবানীপুরে। হ্যাঁ, এটাই আমাদের আদি বাড়ি। দরজায় দাঁড়াতে না দাঁড়াতেই বাবা আমায় দেখে ছুটে আসে ও বলে, এসেছিস বাবা? যা গিয়ে দেখে আয় তোর দাদায়ের কি অবস্থা। ছুটে গিয়ে দাদুর ঘরে ঢুকতেই বুকটা ধড়াস করে ওঠে আমার। জানি যে এসেছে তাকে যেতে হবেই, এটাই নিয়ম। তবে আমরা নিজেদের প্রিয় মানুষদেরকে এই অবস্থায় দেখব বলে কোনোদিনই তৈরি থাকি না। আমার গলা পেয়েই বোধহয় দাদু চোখ খুলল এবং অতি নিচু স্বরে বলে ওঠে, এসেছিস ডুবাই? হ্যাঁ দাদু বলো। ডুবান ছাড়া এ ঘরে যেন কেউ না থাকে। ঘরে সেই মুহূর্তে শুধুমাত্র আমার বাবাই ছিল। এই শুনে সেও বেরিয়ে গেল। বাবা বেরিয়ে যেতে দাদু বললেন, ডুবান, আমার সময় হয়ে এসেছে বাবু। আমার কাছে আর বেশি সময় নেই। সে রোজ আমায় ডাকছে, সে রোজ আমার কাছে আসছে। সে বলছে নিয়ে যাবে আমায়, আমায় সে নিয়ে যাবে। কে নিয়ে যাবে দাদু? কোথায় নিয়ে যাবে? দাদু খানিকক্ষণ চুপ থাকে, তারপর একবার আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করেন, আমার বেশ মনে আছে, তখন 1988 অনেক চেষ্টার পর পুলিশের হাতে আসে ডাকাতরাজ কালভদ্র। কেসটা কোর্টে উঠতে আমারই বন্ধু রামকিঙ্কর চাটুজ্জে কেসটা নেয়। এই কেসের জ্বর ছিলাম আমি। স্টাডি করে যতদূর বুঝলাম, এই কালভদ্র একধারে ছিল যেমন ভয়ঙ্কর বিধ্বংসী ডাকাত, অন্যদিকে এই কালভদ্রই ছিল মা কালীর একজন অন্ধ ভক্ত, যার কারণে তার মাকে খুশি করার জন্য সে মায়ের কাছে 108টা বলি দিতে চেয়েছিল। প্রথম দিকে সে শুধু ডাকাতিই করত, তবে পরবর্তীকালে ডাকাতির সঙ্গে লোকেদের আটক করতেও শুরু করে।
স্টাডি করে আরো জানতে পেরেছিলাম এই লোকজনদের আটক করে তারা 108টা নরবলি সম্পূর্ণ করতে চেয়েছিল। তবে তার এই বলি সম্পূর্ণ হওয়ার আগেই তাকে পুলিশ ধাওয়া করে এবং তাকে ধরে ফেলে। তবে তাকে পুলিশ ধরার আগেই সে 19টা বলি সম্পূর্ণ করে ফেলেছিল। সেই দিনটা আমার আজও মনে আছে। কোর্টের কাঠগড়ায় যখন আমি প্রথমবার কাল ভদ্রকে দেখেছিলাম, এক কথায় বলতে কেমন যেন একটা জলজ্যান্ত রাক্ষসকে দেখেছি বলে আমার মনে হয়। কি বিকট তার চেহারা! এ যেন সাক্ষাৎ রাক্ষস। ঠিক যেমন তার কালো চুল, ঠিক তেমনি রক্তবর্ণ তার দুখানা চোখ। আমি এত কেস হাতে পেয়েছি, এত অপরাধীকে শাস্তি দিয়েছি, তবে অমন দৈত্যাকৃতি চেহারা এই প্রথমবার দেখেছিলাম। ওর কেস লড়ার জন্য কোনো উকিল জোগাড় করেনি। কারণটা ভীষণ অদ্ভুত লেগেছিল আমার। এত বড় মাপের একজন ডাকাত, ওদের গ্রাম থেকেও এতজন এসেছে, ওর পক্ষে লড়ার জন্য কোনো উকিল ডাকেনি। ঘটনাক্রমে সমস্ত প্রমাণ স্বাভাবিকভাবেই ওর বিপক্ষেই যায় এবং সেই দিন ওই 19 জন মানুষের হত্যা ও ডাকাতি করার জন্য ওর শাস্তি স্বরূপ ফাঁসি নির্ধারিত হয়। তবে হয়তো আমরা ব্যাপারটা যতটা সাধারণ ভেবেছিলাম, ঘটনাটা যতটা স্বাভাবিক ভেবেছিলাম, ঘটনাটা ঠিক ততটাই অস্বাভাবিক, ততটাই ভয়ঙ্কর। ওকে জেল হেফাজতে নিয়ে যাওয়ার সময় ও সম্পূর্ণ কোর্টের মধ্যে চিৎকার করে সকলকে হুমকি দিয়েছিল, ফিরবো, আমি ফিরবো, মরতে আমি জন্মাইনি জজ সাহেব। মা আমাকে এত সহজে মরতে দেবে না। আমার নাম সর্দার কালভদ্র। আমার মায়ের বলি সম্পন্ন করতে আমি আবার আসবই। ওর ওই রক্তে রাঙানো চোখ আর এমন রাক্ষসে হাসি, ও আমি কখনো ভুলবো না। দেখো, অমন শাস্তি পাওয়ার পর অনেক ক্রিমিনালরাই অমন বলে। এমন অনেক ঘটনাই ঘটেছে আমার সঙ্গে, যে জেল থেকে বেরিয়ে আমার অনেক ক্ষতি করারও চেষ্টা করেছে। তবে ফাঁসির পরে ফিরবে, এর মানেটা আমরা সকলেই টের পেয়েছিলাম 1.5 বছর পর। পরে খবর পেয়েছিলাম যে কালভদ্রের দেহ ওর গ্রামের লোক নাকি নিয়ে চলে গেছে এবং বলে গিয়েছিল যে ওদের গ্রামের নিয়ম, তাদের গ্রামের সর্দারের দেহ ওরা দাহ করে না, কবর দিয়ে রাখা হয়। এই নিয়ে বেশ কিছুদিন জলঘোলাও হয়েছিল, তবে শেষে মৃতদেহ গ্রামবাসীদের দেবে বলেই সরকার জানিয়ে দেয়। কেটে গেছিল বেশ কয়েক বছর। হঠাৎ একদিন আমার সেই উকিল বন্ধু রামকিঙ্কর এসে হাজির হয় আমার বাড়িতে। সে কি কেলেঙ্কারি কাণ্ড! সে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে আমায় বলেছিল, তুমি পারো বাঁচাতে আমাকে জজবাবু। তুমি বাঁচাও আমাকে। ওই কালভদ্র আমায় বাঁচতে দেবে না। কালভদ্র? রামকিঙ্কর বলে কি? যে মানুষের ফাঁসি হয়ে গিয়ে মৃত্যু হয়ে গিয়েছে, প্রায় বছর খানেক হয়ে গিয়েছে,
তাকে রামকিঙ্কর দেখতে পাচ্ছে কিভাবে? সেই কালভদ্রই রামকিঙ্করকে বাঁচতে দিচ্ছে না, কিভাবে সম্ভব? সম্পূর্ণ ঘটনাটা রামকিঙ্কর আমাকে ঠিক যেইভাবে বোঝালো তা ঠিক এরকম। গত 7 দিন আগে রামকিঙ্করের কাছে কালভদ্রকে যে জল্লাদ ফাঁসি দিয়েছিল, সে জল্লাদ একদিন নাকি কাঁদতে কাঁদতে এসে বলে যে কালভদ্রকে নাকি সে দেখতে পাচ্ছে। আর আমার মতনই রামকিঙ্কর তা বিশ্বাস করেনি। আর ঠিক এর 2 দিন পরে ওই জল্লাদের মৃত্যু হয়। একটা অদ্ভুত জিনিস ঘটেছিল ওর মৃত্যুর পর ওই জল্লাদের মাথার কাছে থেকে উদ্ধার হয়েছিল একটা লাল টকটকে সদ্যজাত ফোঁটা লাল জবা। এর থেকে রামকিঙ্কর প্রচন্ড ভয় পেয়েছে, আর সে দাবি করেছে যে কালভদ্র ফেরত এসেছে, আর সে কাউকে বাঁচতে দেবে না। রামকিঙ্করেও বলে যে জল্লাদ সহ সেই দিন কোর্ট রুমে কালভদ্রের গ্রামবাসীরা ছাড়া যারা যারা উপস্থিত ছিল তারা সকলেই নাকি এক এক করে মারা গিয়েছে, আর তাদের মাথার কাছে থেকেও পাওয়া গিয়েছে লাল জবা। রামকিঙ্করের এই ঘটনা বলে যাবার ঠিক 4 দিন পর আমার কাছে খবর আসে রামকিঙ্কর মারা গেছে। আর সবার মতনই ওর মৃত্যুর পরও ওর মাথার কাছে একটি লাল জবা ফুল পাওয়া গিয়েছিল। আর আমি ওই কদিন ধরেই তাকে দেখতে পাচ্ছি। বারবার বারবার সে আসছে আমাকে নিয়ে যাবে বলে। তার সেই চোখ বারবার আমাকে জানান দিচ্ছে শেষ, আমার জীবন শেষ। দাদু তার ঘটনা শেষ করতে আমি বললাম, তা এতদিন আমাকে ঘটনাটা বলনি কেন? রামকিঙ্কর মারা গেছে প্রায় 4 দিন হলো। তারপর থেকে আমার সঙ্গেও তেমন কিছু হয়নি, তাই আমি বলার প্রয়োজনও মনে করিনি। তবে দাদু ভাই, তুমি আমার গল্পের একমাত্র শ্রোতা, তাই মনে হলো শেষ যাত্রায় আমার সঙ্গে ঘটা এই ঘটনাটাও তোমাকে শুনিয়ে যাই। এই ঘটনা শুনে আমি খানিক চুপ হয়ে থাকি। ঘরের বাইরে থেকে মা হাঁক দেয় যে আমার খাবার বেড়েছে। আমি দাদুর কাছে অনুমতি নিয়ে নিজের ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে বিশ্রাম করতে চলে যাই। রাত হতে না জানি কেন আমার মনটা ভীষণ কু ডাকতে শুরু করে। মনে হচ্ছিল যেন সেই রাতে এমন কিছু ঘটবে যা আমরা কেউ আশা করতে পারছি না। তাই বাড়ির লোককে জানিয়ে দিই যে আমি সেই রাতে দাদুর ঘরেই ঘুমাবো। জানি না, সেই রাতটায় আমার প্রচন্ড দাদুর সঙ্গে কাটাতে ইচ্ছা করছিল। বাড়ির লোকও এতে বিশেষ আপত্তি দেখায় না, দাদুর ঘরে আমার শোবার ব্যবস্থা করে দেয়। দাদুর খাটের ঠিক পাশেই একটা সোফা ছিল, সেখানেই আমি শুয়ে পড়লাম। সোফাতে শুয়ে দাদুর সাথে কাটানো আগের স্মৃতির কথা ভাবতে ভাবতে কখন যে আমার চোখ লেগে গিয়েছে আমি সত্যি বুঝতে পারিনি। চোখটা খুলল একটা গোঙানির শব্দে। চোখ খুলতে আমি যেন সাক্ষাৎ মৃত্যুকে দেখতে পাই। দেখলাম দাদু ঠিক মাথার কাছে একটা কালো কুচকুচে রাক্ষসে আকৃতির অবয়ব। কি ভয়ঙ্কর তার উচ্চতা! এ যেন সাক্ষাৎ রাক্ষস। আর ও ও আমার দাদুর গলা টিপে আছে। আমি চাইলেও কিছু করতে পারছি না। সমস্ত শরীরে আমার যেন তালা বন্ধ। একটা জল জ্যান্ত পাথরে পরিণত হয়েছি আমি। যতবার গায়ের জোর লাগিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, ততবার যেন ওই অদৃশ্য শিকল আমাকে আরো চেপে ধরছে। অনেক চেষ্টা করলাম, তবে নড়া তো দূরে থাক, সামান্য আমি নিজের গলার আওয়াজ বের করতে পারলাম না। আর ঠিক তখনই দেখলাম
গোঙানির আওয়াজটা ধীরে ধীরে নিস্তব্ধতায় পরিণত হলো। নিজের গায়ে সমস্ত জোর যখন আমি ফেরত পেলাম, তখন হয়তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আমার গলার আওয়াজ পেয়ে বাড়ির লোক ছুটে আসে এবং সবাই দেখলো দাদুর নিথর দেহ পড়ে আছে খাটের ওপর। ঠিক তার পাশেই একটি সদ্যজাত ফোঁটা লাল জবা ফুল। কেমন লাগলো আজকের গল্প? আশা করছি আজকের গল্প আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো, এবং অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব ও প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কিন্তু শেয়ার করতে একদম কেউ ভুলবেন না। দেখা হচ্ছে পরের গল্প অথবা আপনাদের পাঠানো ঘটনায়। আমাদেরকে ঘটনা পাঠাতে হলে কি করতে হবে না, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে আপনারা আপনাদের ঘটনা কিন্তু আমাদের লিখে পাঠাতে পারেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কোনো গল্পে অথবা ঘটনায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।